এক্সেল শিটে টেবিল তৈরি এবং রিলেটিভ সেল রেফারেন্স কিভাবে করা যায়। প্রথমেই শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আমি মোহাম্মদ হুমায়ুন। এমএস এক্সেল বিষয়ক ভিডিওতে আজকে দ্বিতীয় ক্লাস। আমরা গত পর্বে দেখেছি যে এক্সেল থেকে আমরা কিভাবে এক্সেল প্রোগ্রামটি ওপেন করব এবং কম্পিউটারে কি ইনস্টল করতে হবে এবং সেলের বিবরণ, এবং তার সাথে শিখেছি কলাম, র ইত্যাদি। তো আজকে আমাদের এই দুইটি টপিক নিয়ে আজকে ভিডিও করব। চলুন ক্লাসটি শুরু করি। প্রথমে এক্সেল শিটটি ওপেন করে নেব। দ্বিতীয় ক্লাস, টপিক 1, এক্সেল শিটে টেবিল বা বর্ডার তৈরি। মেনুবারের মেনু থেকে বর্ডার তৈরি করা পর্যন্ত ডিটেলস। কম্পিউটারে এক্সেল প্রোগ্রামটি ওপেন করার পর আমরা দেখতে পাচ্ছি হোম, ইনসার্ট, ড্র, পেজ লেআউট, ফর্মুলাস, ডাটা ইত্যাদি মেনু। হোম থেকে ফ্রন্ট সাব মেনু বর্ডার অপশনটি ক্লিক করব। এখানে হোম এবং এখানে হলো ফ্রন্ট। এই ফ্রন্ট থেকে এই সাবমেনু বর্ডারটি ক্লিক করব। তার আগে আমরা এখানে নির্দিষ্ট ঘর সিলেক্ট করে নেব, নির্দিষ্ট সেল সিলেক্ট করে নেব। আর সেটি করার জন্য আপনারা যদি ফোন থেকে দেখেন, এই জন্য আর কি বড় করে নিলাম, যে ফোনে দেখতে যেন অসুবিধা না হয়। এখান থেকে আমরা করব বর্ডার অপশন থেকে অল বর্ডার। অল বর্ডারটি কিভাবে করব? আমরা এখানে সম্পূর্ণটি সিলেক্ট করে নেব। আমাদের এই পর্যন্ত ঘর নিলাম এবং এই ঘরগুলোকে আমরা বর্ডার আকারে দিব, যেটা নরমালি টেবিল বলা হয়। এখানে আমরা কি করলাম, বর্ডার অপশন থেকে অল বর্ডারে ক্লিক করলাম। অল বর্ডারে ক্লিক করার কারণ আমাদের সম্পূর্ণ যে গ্রিড লাইন আছে, এই গ্রিড লাইনগুলো একটা বক্সে পরিণত হলো। এইদিকে আমরা যে গ্রিড লাইনগুলো দেখতে পাচ্ছি, এগুলো প্রিন্ট করলে আমাদের প্রিন্টে এইগুলো আসে না, এগুলো সাদা পেজের উপরে চলে আসে, এগুলো সব সাদা থাকে। যখন আমরা এই বর্ডারটি দিব, এই বর্ডারে যদি আমরা প্রিন্ট করি কোনো কিছু, তাহলে আমাদের এই বক্সের আকারে এগুলো সব চলে আসবে। এখানে গ্রিড লাইনের একটা অপশন আপনাদের দেখাই দিই, সেটা হলো ভিউতে আমরা গেলাম। ভিউতে যাওয়ার পর এই যে এখানে যে শোতে গ্রিড লাইন আছে, এটা যদি টিকমার্কটি তুলে দিই, তাহলে আমাদের পেজটি পুরোটাই সাদা হয়ে গেল। তো এই পেজটি সাদা না করার একটা কারণ, যে আমরা যদি এখান থেকে এই পর্যন্ত একটা সেল নেই, তাহলে আমরা যেন বুঝতে সুবিধা থাকে যে আমরা এই সেলটিকেই আমরা নির্দিষ্টভাবে ক্লিক করতেছি। কিন্তু এখানে তা দেখার মতো কোনো অপশন নাই। এখানে যদি একটা ক্লিক করে বসি, তাহলে আমার এই সেলের সাথে যে এটা মিলে গেছে, এটা আমরা বুঝতে পারবো না। তো এই জন্য গ্রিড লাইনটি আমাদের জরুরি দরকার। আর এখানে আমরা বক্স তৈরি করা শিখলাম, এবং এই বক্সের অনেক কিছু করা যায়। এখানে আমাদের যতগুলো অপশন আছে, সব অপশনের এক একটি কাজ আছে। তো আজকে আমি এই অপশনগুলো নিয়ে কাজ করব না, শুধু বক্সটা দেখব এবং বক্সের পরে রিলেটিভ সেল রেফারেন্স কিভাবে করব সেটা এখানে দেখব। রিলেটিভ সেল রেফারেন্স হলো, ধরে নিলাম এখানে আমি লিখলাম 5 লেখার পর এখানেও 5 লিখলাম, কিন্তু এখানে যেই সূত্রটি আমি বসাবো, এই সূত্রতে আগে সমান দিলাম 5 যোগ 5 দিলাম, উত্তর আসলো 10। এগুলো আমি সব কিছু দেখেন যে লেখাগুলো আমার পাশে পাশে চলে আসছে, ডান সাইডে লেখাগুলো সব চলে আসছে। আমরা যদি মনে করি যে আমরা বক্সের মাঝামাঝি অঞ্চলে এই লেখাটি নেব, তাহলে আমাদের এই অ্যালাইনমেন্ট থেকে এখানে মাঝামাঝি অংশের এটা হলো মিডিল পয়েন্ট, সেন্টার। এই সেন্টারে ক্লিক করলে আমাদের লেখাগুলো সব মিডিলে চলে আসবে। আবার এখানে আরও কিছু করা যায়, যদি আমাদের এই লেখাগুলো উপর দিকে রাখতে চাই, তাহলে এখানে ক্লিক করতে হবে। মাঝামাঝি উপর দিকে রাখতে চাইলে এখানে ক্লিক করতে হবে, এবং বক্সের নিচের দিকে রাখতে এখানে ক্লিক করতে হবে। আমরা এখানে কিন্তু কিছুই বুঝতে পারলাম না যে লেখাগুলো কোন জায়গায় গেল। এটা শুধু বোঝার উপায় একটা আছে,
যে এখানে আমরা যেটাতে ক্লিক করব সেই ঘরটি আমরা যদি বাড়ায় দেই, এই রোটা একটু খালি মোটা করে দিলাম, তাহলে দেখতে পাবো যে লেখাগুলো কোন জায়গায় গেছে। এগুলো কিন্তু আমাদের নিচের জায়গায় আসছে, এখানে কিন্তু এটা নিচে। এই যে বটম অ্যালাইন, এই বটম অ্যালাইনটা এখানে নিচে ইঙ্গিত করে। এটা হলো মিডিল অ্যালাইন। এটাতে আমি যদি ক্লিক করি তাহলে লেখাগুলো আমাদের মাঝ বরাবর থাকবে, চারিদিক থেকে মাঝ বরাবর। এটা আমি যতটাই বড় করি এই সেলটি আমাদের সেই মাঝ বরাবরই এটা দেখাবে। কিন্তু এখানে যদি এই টপ অ্যালাইনমেন্ট করি তাহলে টপ অ্যালাইনমেন্ট করলে এই ঘরের উপরের দিকে থাকবে। তো এইটা হলো অ্যালাইনমেন্টের সিস্টেম। এবং এখানে দিলে সব লেখাগুলো বাম সাইডে, এখানে দিলে মিডিল এবং এখানে দিলে ডান সাইড। এগুলো সব যদি আমরা মিডিল অবস্থায় নিয়ে আসি, একদম মাঝামাঝি অবস্থায়, তাহলে এইটা এবং এইটাকে আমরা সিলেক্ট করব। তাহলে এই লেখাগুলো আমাদের মিডিল পয়েন্টে থাকবে। আর এখানে যেটা আমরা দেখতে পারলাম যে আমি যেই সূত্রটি এখানে বসায় দিলাম সেটা হলো C4 প্লাস B4। আগে আমি এই C4টি নিয়েছি, এখানে C, এখানে 4 এবং পরবর্তী B, এখানে B4। তো এইটার যোগফল আসলো এইটা। তো আমি এখান থেকে যদি এটা অটোফিল করি, এখানে যেই প্লাস চিহ্নটা আসছে, এই যে আমরা নর্মালি যে প্লাস চিহ্নটা দেখি, এই প্লাস চিহ্নটি অনেক মোটা এবং ভিতরে সাদা অংশ থাকে। আর আমরা যখন নির্দিষ্ট যে কোনো একটা সেলের উপরে ক্লিক করে যদি তার ডানের নিচের কোণায় নিয়ে আসি, তাহলে এটা কিন্তু ছোট হয়ে যাবে এবং তার আকারটি চেঞ্জ হয়ে যাবে মাউস পয়েন্টারটি। তো আমরা এখান থেকে যদি এই মাউস পয়েন্টারটি এখানে নিয়ে আসি তাহলে এখান থেকে আমাদের ফিল হবে। এটা হলো অটো ফিল। এখানে একটা জিনিসটাই কপি করে এখানে দেওয়া হয়ে গেছে, কিন্তু এই কপিটা এইটা আর এইটা না, এখানে একটা পর্যায়ক্রমে কপি হয়ে চলে আসছে। এখানে কিভাবে পর্যায়ক্রমে, এখানে দেখা গেল C4 B4, আর এখানে C5 B5, এখানে C6 B6, এখানে C7 B7। মানে এখানে আমাদের কলাম দুইটি ঠিক রাখা হয়েছে, বি এবং সি কলামটি ঠিক রেখে আমাদের এই র নাম্বারটি 1 2 3 সেটি কিন্তু চেঞ্জ হয়ে গেছে। এটাই হলো রিলেটিভ সেল রেফারেন্স। এখানে আমি যদি কোনো সংখ্যা বসাই 10, এখানে তার 10 এবং এখানে ফাঁকা, এই মিলে 10, এখানে যদি 5 যোগ করে দেই তাহলে এখানে উত্তর আসবে 15। তো এখানে আমাদের সূত্রটি ঠিক আছে, কিন্তু আমাদের সেলের নাম্বার র অনুসারে চেঞ্জ হয়ে গেছে। এটা হলো রিলেটিভ সেল রেফারেন্স। আজকে আমরা দুইটা জিনিস শিখলাম, কিভাবে আমরা এই বক্স তৈরি করতে পারবো এবং কিভাবে আমরা রিলেটিভ সেল রেফারেন্স তৈরি করতে পারবো। এটা শুধু একটা সাধারণ যোগের মাধ্যমে বোঝালাম। এটা প্রত্যেকটি সূত্র, যত বড় সূত্র আমি ইউজ করি তাহলেও আমার এখানে সম্পূর্ণটি এই অটোফিলের দ্বারা কাজ করবে। আমরা অটোফিল এবং আরও সূত্র এবং আরও হিসাব নিকাশ সেখানে কীভাবে করা যায় সব কিছু শিখব তার পরবর্তী ক্লাসে। তো আজকের এই ভিডিওটি দেখে যদি আপনার মনে হয় আমি কিছু শিখতে পেরেছি তাহলে অবশ্যই লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর হ্যাঁ, কমেন্টে আপনার প্রশ্ন বা মতামত লিখে যাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।